সকলকে স্বাগতম অঙ্কের বৃত্তি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যা শিখব তা হচ্ছে ব্লক ম্যাট্রিক্স ব্যবহার করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। তো চলেন শুরু করা যাক। ব্লক ম্যাট্রিক্স ব্যবহার করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদেরকে 5 স্টেপ অনুসরণ করতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে আমাদেরকে প্রদত্ত ম্যাট্রিক্স এর অর্ডার এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে ব্লক গঠন বা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করা। তৃতীয় ধাপ হচ্ছে ইসিলন রূপ বা আপার ট্রায়াঙ্গুলার আকারে রূপান্তর করা। চতুর্থ ধাপ হচ্ছে রো ক্যানোনিক্যাল ফর্ম গঠন করা, অর্থাৎ আইডেন্টিটি ফর্মে ফিরিয়ে আনা। এবং পঞ্চম ধাপ হচ্ছে চূড়ান্ত ফল বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। ধাপ 1 ও 2 হচ্ছে ব্লক ম্যাট্রিক্স গঠন। ব্লক ম্যাট্রিক্স গঠনের জন্য আমাদেরকে প্রথমে প্রদত্ত ম্যাট্রিক্সটির অর্ডার নির্ণয় করতে হবে। পরবর্তীতে আমাদেরকে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার হবে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স এর অর্ডার সমান, অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব উক্ত ম্যাট্রিক্সের সমমাত্রার বা সেম অর্ডারে একটা আমাদেরকে আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এরপরে আমাদেরকে অগমেন্টেড রূপান্তর ঘটাতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্স দুটির সংযোগ ঘটিয়ে একটি সমন্বিত ব্লক ম্যাট্রিক্স গঠন করতে হবে, যার বাম পাশে থাকবে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব উক্ত ম্যাট্রিক্স, এবং ডান পাশে থাকবে আমাদের নির্ধারিত আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর ধাপ 3 হচ্ছে ইসিলন আকার ও বিপরীত যোগ্যতা যাচাই। ইসিলন আকারের জন্য আমরা প্রাথমিক সারি অপারেশনের মাধ্যমে মূল ম্যাট্রিক্সের অংশকে, অর্থাৎ আমাদের যে প্রদত্ত ম্যাট্রিক্স রয়েছে সেই ম্যাট্রিক্সটিকে আপার ট্রায়াঙ্গুলার বা ইসিলন আকারে নিয়ে আসব। এর ফলে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হবে, অর্থাৎ মেন ডায়াগোনাল এলিমেন্টের নিচে যে এলিমেন্টগুলো থাকবে উক্ত এলিমেন্টগুলোর মান শূন্য হবে। এবং বিপরীত যোগ্যতা যাচাইয়ের জন্য আমরা যখন ইসিলন আকারে নিয়ে যাব তখন যদি আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সের কোনো রো শূন্য রোতে পরিণত হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। অর্থাৎ যদি 0 রো আসে ইসিলন ফর্ম গঠন করার পর, তাহলে আমরা উক্ত ম্যাট্রিক্সের, ধরে নিলাম উক্ত ম্যাট্রিক্সটা এ, তার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। আর যদি ইসিলন ফর্ম গঠন করার পর কোনো 0 রো না আসে, 0 রো যদি না আসে তাহলে আমরা এই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো বা প্রদত্ত ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এবং 0 রো না আসলে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। চতুর্থ ধাপ হচ্ছে রো ক্যানোনিক্যাল এ রূপান্তর। এর জন্য আমাদেরকে ইসিলন রূপ থেকে আরো সারি অপারেশন করার মাধ্যমে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটাকে বা বাম অংশের ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। ফলে আমাদের বাম পাশের রূপান্তর হবে আমাদের উক্ত এ ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তর করবে, এবং স্বয়ংক্রিয়ভাবে আমাদের ডান পাশের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের ইনভার্স বা প্রদত্ত ম্যাট্রিক্সের ইনভার্স হিসাবে চলে আসবে। এবং চূড়ান্ত আকৃতি হবে এরকম, যেখানে বাম পাশে থাকবে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং ডান পাশে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাই হবে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, যা হচ্ছে এ ইনভার্স যদি আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করি। পঞ্চম ধাপ হচ্ছে চূড়ান্ত বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমরা যখন সকল সারির অপারেশন করার মাধ্যমে আমরা যখন বাম পাশে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, তখন অটোমেটিকলি আমাদের ডান পাশে প্রদত্ত ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে। আর এই ডান পাশের ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আমরা যদি একটি গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে আমাদের এই প্রত্যেকটা ধাপ একদম স্পষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা উক্ত এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে এ ম্যাট্রিক্সের অর্ডার নির্ণয় করতে হবে। তো আমরা যদি এ ম্যাট্রিক্সটাকে এখানে লিখি, এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো এলিমেন্টগুলো হচ্ছে 1, -1, 0, 2, এবং সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলো হচ্ছে 0, 1, 1, -1, এবং থার্ড রোয়ের এলিমেন্টগুলো হচ্ছে 2, 1, 2, 1, এবং ফোর্থ রোয়ের এলিমেন্টগুলো হচ্ছে 3, -2, 1, এবং 6। তো আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/4, তাই আমাদেরকে একটি 4/4 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ধারণ করতে হবে। তবে যদি একটা 4/4 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখি তাহলে তার ফার্স্ট রো হবে 1, 0, 0, 0, 0, 1, 0, 0, এবং থার্ড রো হবে 0, 0, 1, 0,
এবং ফোর্থ রো হবে 0 0 0 1। তো আমাদের এ ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স গঠন হয়ে গিয়েছে। এখন আমরা ব্লক ম্যাট্রিক্স গঠন করব উক্ত দুইটা ম্যাট্রিক্সের সংযোগে। যদি আমরা ব্লক ম্যাট্রিক্সটাকে এম ধরি, তাহলে আমাদের বাম পাশে হবে আমাদের এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো, সেগুলো হচ্ছে m-1 0 2। এবং মনে রাখবেন, আমরা দুইটা বিন্দুর মাধ্যমে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আলাদা করার জন্য এই জিনিসটা ব্যবহার করছি। তো প্রদত্ত ম্যাট্রিক্সের প্রথম রো এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রথম রো বসবে, অর্থাৎ আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সের প্রথম রো এর যে এলিমেন্টগুলো সেগুলো লেখার পর আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রথম রো এর এলিমেন্টগুলো লিখব, সেগুলো হচ্ছে 1 0 0 0। এরপর আবার আমরা প্রদত্ত ম্যাট্রিক্সের সেকেন্ড রো লিখব, সেটা হচ্ছে 0 1 1 -1। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর এলিমেন্ট হচ্ছে 0 1 0 0। এরপর যদি আমরা থার্ড রো এর এলিমেন্টগুলো লিখি, সেগুলো হচ্ছে 2 1 2 1। তার সাথে আমাদের বসবে আইডেন্টিটি ম্যাট্রিক্সের থার্ড রো এর এলিমেন্ট, সেগুলো হচ্ছে 0 0 1 0। এরপর ফোর্থ রো বা লাস্ট রো 3 -2 1 6। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফোর্থ রো এর এলিমেন্ট হচ্ছে 0 0 0 1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ব্লক ম্যাট্রিক্স। এখন ব্লক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে 8টা এলিমেন্ট রয়েছে, এই 8টা এলিমেন্ট মিলে হচ্ছে রো 1 বা R1। এবং পরবর্তী যে 8টা এলিমেন্ট রয়েছে তা নিয়ে হচ্ছে রো 2 বা R2। এইভাবে থার্ড নাম্বার যে রো রয়েছে সেখানে 8টা এলিমেন্ট মিলে হচ্ছে রো 3 বা R3। এবং চতুর্থ নাম্বার বা লাস্টের যে রোটা রয়েছে তার 8টা এলিমেন্ট মিলে হচ্ছে রো 4। সুতরাং এই ম্যাট্রিক্সের অর্ডার দাঁড়াচ্ছে 4/8। এবং আপনি একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সের অংশ এবং এই অংশটা হচ্ছে আমাদের নির্ণয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা যখন ইসিলন ফর্ম গঠন করব তখন শুধুমাত্র আমরা প্রদত্ত ম্যাট্রিক্সের দিকে খেয়াল রাখবো, কিন্তু আমরা যখন রো অপারেশন করব তার প্রভাব আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স উভয়ের ক্ষেত্রেই পড়বে। অর্থাৎ রো অপারেশনের ক্ষেত্রে আমরা যখন রো অপারেশন করব তখন তার প্রভাব যখন আমরা রো অপারেশন করব তার প্রভাব আমাদের উভয় ম্যাট্রিক্সের উপর পড়বে বা সম্পূর্ণ এম ম্যাট্রিক্সের উপর পড়বে। কিন্তু আমরা যখন ইসিলন ফর্ম গঠন করব তখন আমরা কেবল আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স এর দিকেই চিন্তা করব, অর্থাৎ আমাদেরকে এ ম্যাট্রিক্সেরই ইসিলন ফরম্যাট গঠন করতে হবে। এ ম্যাট্রিক্সের ইসিলন ফরম্যাট গঠন করার জন্য আমরা রো অপারেশন করব এবং উক্ত রো অপারেশন আমাদের সম্পূর্ণ এম ম্যাট্রিক্সের উপরেই কাজ করবে। তো আমরা যদি এ ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম গঠন করি তাহলে সেটা হবে এরকম। তো যেহেতু আমরা কাজ করব তাই আমরা অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করব, যেটা হচ্ছে অনেকটা সর্বসমূহের মতন, অথবা ঢেউ চিহ্ন। সমান সমান ব্যবহার করা যাবে না, কারণ আমরা জানি ইসিলন ফর্ম যতক্ষণ পর্যন্ত না গঠন হবে ততক্ষণ পর্যন্ত আমরা যতবার রো এর অপারেশন করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সমান সমানের পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার করব। আর যদি ইসিলন ফর্মের যে কন্ডিশন সেটা না জানেন তাহলে আমাদের চ্যানেলে দেওয়া পূর্বের ভিডিওটা অনুসরণ করতে পারেন। উক্ত ভিডিওতে আমি ইসিলন ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখব এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যেহেতু আমরা প্রদত্ত ম্যাট্রিক্সটা নিয়ে শুধু চিন্তা করব, প্রদত্ত ম্যাট্রিক্সের ফার্স্ট রো থেকে লাস্ট রো পর্যন্ত প্রত্যেকটা রো ইসিলন ফর্মের যে কন্ডিশন সেটা পূরণ করে কিনা। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রথম রো অর্থাৎ R1 ইসিলন ফর্মের যে কন্ডিশন সেটা পূরণ করছে, R2 ও সেম ইসিলন ফর্মের যে কন্ডিশন সেটা পূরণ করছে, কিন্তু R3 এবং R4 কিন্তু ইসিলন ফর্মের যে কন্ডিশন সেটা পূরণ করছে না বা মানছে না। এর জন্য আমাদেরকে R4 এবং R3 এর মধ্যে কাজ করতে হবে এবং আমাদের চেষ্টা থাকবে উক্ত দুইটা রো এর মধ্যে শূন্যযুক্ত এলিমেন্টের স্থাপন করা। এর জন্য আমরা যা করব, অবশ্যই এই ক্যালকুলেশনগুলো আপনি রাফে করে নেবেন। আমরা R3 প্রাইম করব, কারণ যেহেতু আমরা 3 নম্বর রোতে কাজ করব। R3 - 2R1 করব এবং R4 প্রাইম করব, যার মাধ্যমে আমরা R4 - 3R1 করব। এই ক্যালকুলেশনগুলো অবশ্যই আপনি রাফে করে নেবেন। আমরা যদি উক্ত ক্যালকুলেশনগুলো করি, যেহেতু আমরা প্রথম রোতে কোনো কাজ করছি না তাই প্রথম রো একই থাকবে।
সেটা হচ্ছে 1 -1 0 2। এরপর ডান পাশেও সেম একই থাকবে, যেহেতু আমরা কোনো ধরনের ক্যালকুলেশন করিনি ফার্স্ট রোতে, 1 0 0। এরপর সেকেন্ড রো এর ক্ষেত্রে যদি চিন্তা করি, সেখানে 0 1 সেটাও সেম থাকবে, যেহেতু আমরা সেকেন্ড রো কোনো কাজ করছি না। 1 -1, ডান পাশেও সেম থাকবে 0 1 0 0। যেহেতু আমরা এখন থার্ড রোতে কাজ করছি, তাই উক্ত ক্যালকুলেশন করার পর যেই মানগুলো আসবে সেই মানগুলো এখানে বসাতে হবে। যদি আমরা ক্যালকুলেশন করে মানগুলো বসাই, তাহলে আমরা পাচ্ছি 0 3 2 -1, সরি এটা -1 না, -3 হবে। তারপর ডান পাশে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে -2 0 1 0। অবশ্যই আপনি এই ক্যালকুলেশনগুলো রাফে আগে করে নেবেন, তারপর এখানে ইনপুট করবেন। এরপর আমরা ফোর্থ রো যেহেতু ক্যালকুলেশন করছি, সেখানে আমরা পাচ্ছি 0 1 1 0, এবং ডান পাশে আমরা পাচ্ছি -3 0 0 1। এবং আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেটা আমরা ম্যাট্রিক্সটাকে ক্লোজ করে তার ডান পাশে লিখে দিব। যেহেতু আমরা r3 প্রাইম নির্ণয় করেছি r3 - 2 আরন করার মাধ্যমে, এবং r4 প্রাইম করেছি r4 - 3 r1 করার মাধ্যমে। দেখুন এরপর আবার আমরা চেক করব যে উক্ত ম্যাট্রিক্সটা, অর্থাৎ আমাদের যে প্রদত্ত ম্যাট্রিক্সটা রয়েছে বাম অংশের, সেটা ইসিলন ফর্মে চলে এসেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখনো থার্ড রো এবং ফোর্থ রো ইসিলন ফর্মে আসে নাই, তাই আমাদেরকে আবার পুনরায় থার্ড রো এবং ফোর্থ রো এর মধ্যে ক্যালকুলেশন করতে হবে। তো এবার আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে r3 প্রাইম। এবার আমরা r3 প্রাইমে করব r3 - 3 r2, এবং r4 প্রাইমে করব r4 - r2। তো আমরা যদি এই ক্যালকুলেশন করি, আবার আমরা সমান সমানের পরিবর্তে উক্ত চিহ্ন ব্যবহার করব, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা রো এর মধ্যে অপারেশন করব বা রো এর মধ্যে ক্যালকুলেশন করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না। যেহেতু আমরা ফার্স্ট রো কোনো কাজ করছি না, তাই ফার্স্ট রো এর মধ্যে থাকবে 1 -1, এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে 2, এবং ডান পাশেও একই থাকবে, যেহেতু আমরা কোনো ধরনের ক্যালকুলেশন করিনি। সেকেন্ড রো এর ক্ষেত্রেও সেম, যেহেতু আমরা ক্যালকুলেশন করিনি তাই সেকেন্ড রো কিন্তু একই থাকবে। যেহেতু আমরা থার্ড রো এর মধ্যে উক্ত ক্যালকুলেশন করেছি, তাই উক্ত ক্যালকুলেশন করার পর আমরা যে মান পাবো এই মানগুলো এখানে আমরা বসাবো। তো আমরা মানগুলো পাচ্ছি এরকম, আপনারা অবশ্যই রাফে ক্যালকুলেশন করে নেবেন। 0 0 -1 0, এবং ডান পাশে যা পাচ্ছি তা হচ্ছে -2 -3 এবং 1 0। এরপর আমরা ফোর্থ রোতে ক্যালকুলেশন করে পাচ্ছি যা, তা হচ্ছে 0 0 0, এবং লাস্ট রিমাইন্ডার হচ্ছে 1, আর ডান পাশে পাচ্ছি আমরা -3 -1 0 1। এটা ছিল আমাদের ফোর্থ রো। আমরা যে ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো আমরা ম্যাট্রিক্সটাকে ক্লোজ করে তার ডান দিকে লিখে দিব। আমরা যেহেতু r3 প্রাইম করেছি, সেটা হচ্ছে আমরা করেছিলাম r3 - 3 r2, এবং r4 প্রাইম নির্ণয় করেছিলাম r4 - r2 করার মাধ্যমে। এই জিনিসটা জাস্ট আমরা ডান দিকে লিখে দিব। এরপর আবার আমরা চেক করব যে এটা ইসিলন ফর্মে আসছে কিনা। তো আমরা এবার দেখতে পাচ্ছি যে ইসিলন ফর্মের যে কন্ডিশন রয়েছে, এবার কিন্তু আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটা বা বাম অংশের যে ম্যাট্রিক্স রয়েছে, এই যে বাম অংশের যদি ম্যাট্রিক্সটাকে আমরা দেখি আলাদা করে, এই যে এই এতটুকু অর্থাৎ এই চারটা এলিমেন্ট নিয়ে গঠিত হয়েছে আমাদের বাম অংশের ম্যাট্রিক্সটা, সেটা কিন্তু অলরেডি ইসিলন ফর্মে চলে এসেছে। এবার আমরা কন্ডিশনটা চেক করব। যেহেতু এখানে কোনো নন জিরো রো নেই, তাই উক্ত ম্যাট্রিক্সের কিন্তু এখানে যেহেতু কোনো জিরো রো নেই, নন জিরো না, জিরো রো নেই, এখানে জিরো রো হচ্ছে নেই, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু নো জিরো রো, তাই আমরা উক্ত ম্যাট্রিক্সের কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এবং দেখুন এটা কিন্তু একটি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স গঠন করছে, কারণ এখানে মেইন ডায়াগোনাল এলিমেন্টের নিচে সবগুলো এলিমেন্ট কিন্তু শূন্য, তাই এটি একটি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স গঠন করছে। এখন আমাদেরকে এই প্রদত্ত ম্যাট্রিক্সটাকে
আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের রূপান্তর করতে হবে। এর জন্য আমরা রো এর অপারেশন করব এবং এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স গঠন করব। তো আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাটে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসগুলো পরিবর্তন করতে হবে তা হচ্ছে রো 3 এর মধ্যে আমাদেরকে -1 এর জায়গায় +1 আনতে হবে, এবং ফার্স্ট রোতে -1 এবং যে 2 এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টের পরিবর্তে 0 করতে হবে, এবং সেকেন্ড রো এর ক্ষেত্রে এই 1 এবং -1 কে শূন্যতে রূপান্তর করতে হবে। এর জন্য আমরা রো অপারেশন করব। তো আমরা যদি পরবর্তী পেজে যাই, প্রথমে আমরা রো 3 কে -1 দ্বারা গুণ করব, আর বাকি সব রোকে সেম একই রেখে দিব। আমরা যেহেতু ফার্স্ট রোকে কোনো কাজ করছি না, তাই ফার্স্ট রোকে আমরা সেম রাখবো, এবং ফার্স্ট রো হচ্ছে 1 -1 0 এবং 2, এবং ডান পাশে রয়েছে 1 0 0 0। এরপর সেকেন্ড রোতে যেহেতু আমরা কোনো ক্যালকুলেশন করব না, আমরা সেকেন্ড রোকে সেম রাখবো, 0 1 1, এরপর হচ্ছে আবার 1 এবং -1, আর ডান পাশে হবে 0 1 0 0। যেহেতু আমরা এবার থার্ড রোতে ক্যালকুলেশন করব এবং থার্ড রোকে আমরা -1 দ্বারা গুণ করব, তাই আমাদের প্লাস এলিমেন্টগুলো মাইনাস হয়ে যাবে এবং মাইনাস এলিমেন্টগুলো প্লাস হয়ে যাবে। তো আমরা ক্যালকুলেশন অনুযায়ী 0 0 1, এটা এখন প্লাস হয়ে যাবে 1, তারপর হচ্ছে 0, এবং ডান পাশে যে নেগেটিভ এলিমেন্টগুলো ছিল সেগুলো পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ -2 থেকে এটা হয়ে যাবে 2, মাইনাস থেকে +3, এবং 1 থেকে -1 এবং 0। আর যেহেতু আমরা ফোর্থ রোতে কোনো ধরনের ক্যালকুলেশন করিনি, তাই ফোর্থ রো সেম থাকবে 0 0 0 1, এবং ফোর্থ রো এর যে এলিমেন্ট ডান পাশের সেগুলো হচ্ছে -3 -1 0 এবং 1। এটা হচ্ছে আমাদের ফোর্থ রো এর এলিমেন্ট। এরপর আমরা দেখবো যে আইডেন্টিটি ম্যাট্রিক্স করার জন্য আমাদেরকে আর কি করতে হবে। এখন আমাদেরকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য কিন্তু আমাদের ফার্স্ট রো এবং সেকেন্ড রোয়ে কাজ করতে হবে। আর আমরা এই পাশে লিখে দিব যে আমরা কি করেছি, r3 প্রাইম নির্ণয় করেছি -1 দ্বারা r3 কে গুণ করার মাধ্যমে। তো এবার যদি আমরা আবার ক্যালকুলেশন করি, অর্থাৎ ফার্স্ট রো এবং সেকেন্ড রো এর মধ্যে ক্যালকুলেশন করব এবার। তো আমরা যদি এবার এটা আবার আপনি রাফে চিন্তা করে নেবেন, r1 প্রাইম করি r1 + 2 r2 করার মাধ্যমে, এবং r2 প্রাইম নির্ণয় করি r2 - r3 করার মাধ্যমে, তাহলে আমরা যা পাচ্ছি, অবশ্যই ক্যালকুলেশনটা রাফে করে নেবেন। রাফে ক্যালকুলেশনটা করলে এরকম পাবো আমরা 1 1 2 0, এবং ডান পাশে যা পাবো তা হচ্ছে 1 2 0 0। এবং যেহেতু সেকেন্ড রো ক্যালকুলেশন করছি, তাই সেকেন্ড রো পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে আমরা যা পাবো 0 1 0 -1, এবং ডান পাশে আমরা যা পাবো তা হচ্ছে -2 -2 এবং 1 0। যেহেতু আমরা থার্ড রোতে কোনো ক্যালকুলেশন করিনি, তাই আমরা থার্ড রোকে সেম রাখবো, 0 0 1 0, এবং ডান পাশেও সেম থাকবে 2 3 -1 0, এবং ফোর্থ রোতে তো সেম, যেহেতু আমরা কোনো ধরনের ক্যালকুলেশন করিনি, এবং ডান পাশে হচ্ছে -3 -1 0 1। তো আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেটা এখন আমরা ম্যাট্রিক্সের ডান পাশে লিখে দিব, যেহেতু আমরা r1 প্রাইম করেছি r1 + 2 r2 করার মাধ্যমে, এবং r2 প্রাইম নির্ণয় করেছি r2 - r3 করার মাধ্যমে। এরপরও কিন্তু আমাদের ফার্স্ট রো এবং সেকেন্ড রো আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে ফরম্যাট সেই ফরম্যাট অনুযায়ী তৈরি হয়নি, তাই আমাদেরকে আবার ক্যালকুলেশন করতে হবে, এবং আমরা এবারও একই চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা রো এর মধ্যে ক্যালকুলেশন করব প্রত্যেকবার আমরা সেম চিহ্ন ব্যবহার করব। এবার আমরা করব r1 প্রাইম, যেটা আমরা রো 1 এ কাজ করব, r1 - 2 r3, এবং r2 প্রাইম করব, সেখানে আমরা r2 + r4 করব। তো আমরা যদি সেই জিনিসটা করি, যেটা আমরা ফার্স্ট রোতে ক্যালকুলেশন করব, তাই অবশ্যই ফার্স্ট রো এর এলিমেন্টের পরিবর্তন হবে। সেটা হচ্ছে এরকম 1 1 0 0,
এবং ডান পাশে হবে -3 -4 2 0। অবশ্যই আপনি এই জিনিসগুলো রাফে খুব সাবধানে ক্যালকুলেশন করে নেবেন। এরপর যেহেতু আমরা সেকেন্ড রোতে ক্যালকুলেশন করেছি, তাই সেকেন্ড রো এরও পরিবর্তন হবে, সেটা হচ্ছে 0 1 0 0 এবং ডান পাশে হবে -5 -3 1 এবং 1। যেহেতু আমরা থার্ড রোতে কোনো ধরনের ক্যালকুলেশন করিনি, তাই থার্ড রো সেম থাকবে, ডান পাশেও সেম থাকবে এবং ডান পাশে হচ্ছে 2 3 -1 এবং 0। এরপর ফোর্থ রোতেও সেম, যেহেতু কোনো ধরনের ক্যালকুলেশন করা হয়নি, তাই সেম থাকবে -3 -1 0 1। আমরা যে ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো আমরা ম্যাট্রিক্সের ডান পাশে লিখে দিব। তো r1 প্রাইম r1 -2 r3 এবং r2 প্রাইম r2 প্লাস r4। এবার দেখুন আমাদের কিন্তু তিনটা রো অলরেডি আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাটে চলে এসেছে, শুধুমাত্র r1 এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফরম্যাটে আসেনি, তাই আমাদের আবার r1 এর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। তো r1 এর মধ্যে আমরা এবার চেক করব। এবার আমরা r1 থেকে r2 কে বিয়োগ করব, অর্থাৎ r1 প্রাইম নির্ণয় করব কিভাবে, r1 r2 করার মাধ্যমে। সেটা করলে আমরা যেটা পাচ্ছি, যেহেতু আমরা r1 এ করছি তাই আমাদের ফার্স্ট রো পরিবর্তন হবে এবং ফার্স্ট রো পরিবর্তন হয়ে যা হচ্ছে সেটা হচ্ছে 1 0 0 0 এবং ডান পাশে পরিবর্তন হয়ে যাওয়া হচ্ছে 2 -1 1 এবং আবার -1। যেহেতু আমরা সেকেন্ড রোয়ে কোনো ধরনের ক্যালকুলেশন করিনি, তাই সেকেন্ড রো কিন্তু সেম থাকবে 0 1 0 0 এবং ডান পাশেও সেম থাকবে -5 -3 1 1। এরপর থার্ড রো এর ক্ষেত্রেও সেম, কোনো ক্যালকুলেশন করা হয়নি, তাই সেমই থাকবে এবং ডান পাশের এলিমেন্টগুলো হচ্ছে 2 3 -1 0। এরপর ফোর্থ রো এর ক্ষেত্রেও সেম, কোনো ধরনের ক্যালকুলেশন করা হয়নি, তাই সেম থাকবে এবং ডান পাশের এলিমেন্টগুলো হচ্ছে -3 -1 এবং 0 1। আবার আমরা চেক করব যে প্রদত্ত ম্যাট্রিক্সটি বা বাম-অংশের ম্যাট্রিক্সটি আইডেন্টিটি ম্যাট্রিক্সে এসেছে কিনা। তো আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রদত্ত ম্যাট্রিক্সটা ছিল, অর্থাৎ আমাদের এ ম্যাট্রিক্সটা অলরেডি কিন্তু তার আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তর ঘটে গিয়েছে, তাই আমরা আর কিছু করব না এবং স্বয়ংক্রিয়ভাবেই আমাদের ডান পাশে উক্ত ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স চলে এসেছে। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা, এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এরপর আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করব এবং আমাদের গঠনটা লিখব, অর্থাৎ আমাদের বাম পাশে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং ডান পাশে হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। সুতরাং ইনভার্স হচ্ছে, অর্থাৎ আমাদের ডান পাশে যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সটা, সেটা যদি আমরা লিখি 2 -1 1 -1 -5 -3 1 আবার 1 এবং থার্ড রোটা হচ্ছে 2 3 -1 0 এবং ফোর্থ রো -3 -1 0 1। তো এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।